নমস্কার বন্ধুরা, আমার নাম রিমি। আজ যে গল্পটা আমি আপনাদের শোনাতে এসেছি সেটা কোনো বানানো গল্প নয়, এটা আমার জীবনের একটা বিশেষ অধ্যায়। সম্পর্ক জিনিসটা বড় অদ্ভুত, তাই না? কখন যে কার মনের ভেতর কি চলছে তা আমরা বাইরে থেকে দেখে বুঝতেই পারি না। একটা ভুল ধারণা দিনের পর দিন পুষে রাখি, আর যখন সত্যটা সামনে আসে তখন নিজেরই অবাক লাগে। আজ আমি বলবো আমার আর আমার দুলাভাইয়ের সম্পর্কের এক অদ্ভুত মোড় ঘোরানো ঘটনার কথা। গল্পটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনারা আমার জীবনের এই অনুভূতির সাথে একাত্ম হতে পারেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও গল্প বলার সাহস যোগাবে। ঘটনাটা প্রায় 2 বছর আগের। আমার বড়দি তন্দ্রা তখন 8 মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ করে দিদির কিছু জটিলতা দেখা দিল। ডাক্তার কড়া নির্দেশ দিলেন দিদিকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে। দিদির শাশুড়ি মানে মাসিমা বয়স্ক মানুষ, ওনার পক্ষে একা সংসার সামলে দিদির যত্ন নেওয়া সম্ভব ছিল না। আর আমার দুলাভাই সায়নদা, উনি তো কর্পোরেট জবের চাপে সব সময়ই পিষ্ট। মা আমাকে বলল, রিমি, তুই তো এখন বাড়িতেই আছিস, কয়েকটা দিন গিয়ে দিদির কাছে থাক, সায়ন একা হাতে সব সামলাতে পারছে না। সত্যি বলতে আমার খুব একটা ইচ্ছে ছিল না। সায়নদাকে আমি বরাবরই একটু এড়িয়ে চলতাম। উনি মানুষ হিসাবে খারাপ নন, কিন্তু বড্ড গম্ভীর। বিয়ের পর থেকে দেখেছি উনি খুব কম কথা বলেন, আর যতটুকু বলেন তা কাজের কথা। আমার মনে হতো উনি হয়তো আমাকে খুব একটা পছন্দ করেন না, অথবা আমাকে বাচ্চা মনে করে গুরুত্ব দেন না। ওনার চোখের দিকে তাকালে সব সময় একটা রুক্ষ ভাব দেখতে পেতাম। কিন্তু দিদির কথা ভেবে আমি না করতে পারলাম না। ব্যাগ গুছিয়ে সোজা চলে গেলাম দিদির শ্বশুর বাড়িতে। প্রথম কয়েকটা দিন কাটল প্রচণ্ড ব্যস্ততায়। দিদির ওষুধের সময় ঠিক রাখা, পথ্য তৈরি করা, মাসিমার খোঁজ নেওয়া, সব মিলিয়ে আমি দম ফেলার সময় পাচ্ছিলাম না। সায়নদা সকালে বেরিয়ে যেতেন আর ফিরতেন অনেক রাতে। আমাদের মধ্যে কথা হতো খুব সামান্য। রিমি, তন্দ্রা ওষুধ খেয়েছে? হ্যাঁ দাদা। মাসিমার প্রেশার মাপা হয়েছে? হ্যাঁ। ব্যাস এতটুকুই। কিন্তু আমি লক্ষ্য করছিলাম বাড়ির পরিবেশটা কেমন যেন থমথমে। সায়নদা বাড়ি ফিরলে একটা অদ্ভুত নীরবতা নেমে আসত। উনি ক্লান্ত থাকতেন ঠিকই, কিন্তু ওনার চোখে মুখে একটা বিরক্তি আর অস্থিরতা সব সময় লেগে থাকত। আমার মনে হতো আমার উপস্থিতিটা হয়তো উনি সহজভাবে নিতে পারছেন না। মনে হতো আমি যেন ওনার ব্যক্তিগত স্পেসে অনধিকার প্রবেশ করেছি। একদিন দুপুরের ঘটনা, আমি দিদির জন্য স্যুপ বানাচ্ছিলাম। সায়নদা সেদিন হাফ ডে নিয়ে তাড়াতাড়ি ফিরেছেন। আমি কিচেনে ছিলাম, উনি সোজা বেডরুমে দিদির কাছে গেলেন। একটু পরেই ভেতর থেকে তাদের গলার আওয়াজ ভেসে এলো। ঝগড়া নয়, কিন্তু গলার স্বরে বেশ উত্তেজনা ছিল। সায়নদা বলছিলেন, তুমি বুঝতে পারছো না তন্দ্রা, আমার পক্ষে অফিস, লোন আর হসপিটালের চক্কর সব একসাথে মেনটেন করা সম্ভব হচ্ছে না, আমি হাঁপিয়ে উঠছি। দিদি কাঁদো কাঁদো গলায় বলল, তাহলে আমি কি করব? রিমি তো আছে সাহায্যের জন্য। সায়নদা একটু ঝাঁঝিয়েই বললেন, রিমির কথা বলো না, ও ছোট মানুষ, ওকে দিয়ে সংসারের কতটুকু হবে? আমার একজন পরিপক্ক সাপোর্টের দরকার ছিল। কথাটা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। হাতের খুন্তিটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলাম। নিজেকে খুব অপমানিত মনে হলো। আমি দিনরাত এক করে খাটছি, নিজের পড়াশোনা বাদ দিয়ে এখানে পড়ে আছি, আর উনি আমাকে ছোট মানুষ বলে অবজ্ঞা করলেন। আমার সব প্রচেষ্টা ওনার কাছে কিছুই না। সেদিন রাতে আমি খেতে বসিনি। সায়নদা 2 বার ডেকেছিলেন। আমি বলে দিয়েছিলাম শরীর খারাপ। আমার মনে হলো এই বাড়িতে আমার থাকাটা নিরর্থক। আমি ঠিক করলাম দিদি একটু সুস্থ হলে আমি বাড়ি ফিরে যাব। এই গুমোট পরিবেশে যেখানে আমার কোনো মূল্যায়ন নেই, সেখানে থাকার কোনো মানে হয় না। আমাদের সম্পর্কের সেই অদৃশ্য দেয়ালটা যেন আরও উঁচু হয়ে গেল। আমি ওনার সামনে যাওয়া কমিয়ে দিলাম। উনি কিছু চাইলে টেবিলে রেখে সরে আসতাম, চোখের দিকে তাকাতাম না। দিন 7 পরের কথা। বাইরে তখন তুমুল কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। আকাশ ভেঙে বৃষ্টি নামছে। কারেন্ট চলে গেছে সেই বিকেল থেকে। ইনভার্টারও কতক্ষণ চলবে তার ঠিক নেই। দিদি ঘুমাচ্ছে, মাসিমাও নিজের ঘরে। সায়নদা তখনও অফিস থেকে ফেরেননি। ঘড়িতে রাত 10টা বাজে। আমার খুব চিন্তা হতে লাগলো। একে তো এই দুর্যোগ, তার উপর উনি বাইকে যাতায়াত করেন। দিদি কয়েকবার ঘুম ভেঙে জিজ্ঞেস করল, সায়ন ফেরেনি? আমি সান্ত্বনা দিয়ে বললাম, ট্রাফিকে আটকে
আছে, হয়তো চলে আসবে। রাত 11টা নাগাদ ডোরবেল বাজল। আমি মোমবাতি হাতে নিয়ে দরজা খুললাম। দরজা খুলতেই দেখলাম সায়নদা দাঁড়িয়ে, কাক ভেজা হয়ে গেছেন, শার্টটা শরীরে লেপ্টে আছে, চুল বেয়ে জল পড়ছে। কিন্তু যেটা আমাকে চমকে দিল সেটা ওনার চেহারা। ওনার চোখ দুটো জবা ফুলের মতো লাল, ঠোঁট কাঁপছে আর শরীরটা কেমন যেন টলছে। আমি আতঙ্কিত হয়ে বললাম, দাদা তুমি ভিজে গেছো কেন? রেনকোট ছিল না? উনি কোনো উত্তর দিলেন না। জুতোটা খুলতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলেন। আমি চট করে ওনার হাত ধরে ফেললাম। ওনার গা পুড়ে যাচ্ছে জ্বরে। আপনার তো ভীষণ জ্বর। আমি প্রায় চিৎকার করে উঠলাম। উনি ফিসফিস করে বললেন, তন্দ্রা, তন্দ্রা কি জেগে আছে? না দিদি, ঘুমাচ্ছে। তুমি এসো, জামাকাপড় ছাড়বে, এসো। আমি ওনাকে ধরে সোফায় বসালাম। উনি কাঁপছিলেন। জ্বরের কাঁপুনি নাকি অন্য কিছু আমি বুঝতে পারছিলাম না। তোয়ালে এনে ওনার মাথা মুছিয়ে দিতে গেলাম, কিন্তু উনি আমাকে থামিয়ে দিলেন। সায়নদা সোফায় মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইলেন। মোমবাতির অস্পষ্ট আলোয় ওনার মুখটা বড্ড করুণ লাগছিল। সেই রাগী গম্ভীর মানুষটা যেন নিমেষেই উধাও। সেখানে বসে আছে এক অসহায় পরাজিত সৈনিক। আমি কিচেন থেকে গরম কফি আর একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এলাম। দাদা, কফিটা খেয়ে নাও আর এই চাদরটা গায়ে দাও। উনি চোখ খুললেন, কফিতে চুমুক দিলেন, কিন্তু ওনার হাত কাঁপছিল। মগটা রাখতে গিয়ে চলকে কিছুটা কফি টেবিলে পড়ল। উনি হতাশায় 2 হাতে মুখ ঢাকলেন। হঠাৎ উনি ডুকরে কেঁদে উঠলেন। একটা পূর্ণবয়স্ক পুরুষ, যাকে আমি সবসময় পাহাড়ের মতো শক্ত ভেবেছি, তিনি বাচ্চার মতো কাঁদছেন। আমি কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেলাম। দাদা, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? উনি মুখ তুলে আমার দিকে তাকালেন। ওনার গাল বেয়ে জল পড়ছে। ভাঙা গলায় বললেন, আমি আর পারছি না রিমি, আমি সত্যি আর পারছি না। অফিসের প্রেশার, তন্দ্রার এই অবস্থা, আমার মা, সব মিলিয়ে আমি একা হয়ে গেছি। আমার মনে হয় আমি সব গুলিয়ে ফেলছি। আজ বসের কাছে খুব অপমানিত হয়েছি, হয়তো চাকরিটাও থাকবে না। আমি ওনার পাশে বসে পড়লাম। আমার মনের সব অভিমান ধুয়ে গেল। বুঝলাম, দিদির কাছে সেদিন যা বলেছিলেন তা অবজ্ঞা থেকে নয়, বরং নিজের অক্ষমতা আর হতাশা থেকে বলেছিলেন। উনি হঠাৎ আমার হাতটা ধরলেন, খুব শক্ত করে। সেই স্পর্শে কোনো লালসা ছিল না, ছিল বাঁচার আকুতি। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে, ঠিক তেমন। উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, রিমি, বিশ্বাস করো, আজ আমার শরীরের চেয়ে মনটা বেশি শীতে কাঁপছে। চারিদিকে সবাই আমার কাছে শুধু দায়িত্ব চায়, কেউ জিজ্ঞেস করে না আমি কেমন আছি। এই মুহূর্তে তোমার এই সাপোর্টের উষ্ণতাটা আমার বড্ড প্রয়োজন। আমাকে একটু ভরসা দাও যে সব ঠিক হয়ে যাবে। সেই মুহূর্তে তোমার উষ্ণতাটা আমার বড্ড প্রয়োজন, এই কথাটা আমার কানে অন্য কোনো অর্থ নিয়ে আসেনি। আমি অনুভব করলাম উনি আমার কাছে নারী সুলভ কোনো উষ্ণতা চাননি। উনি চেয়েছিলেন মমতার উষ্ণতা, বন্ধুত্বের উষ্ণতা। উনি চেয়েছিলেন এমন একজন মানুষ যে ওনাকে জাজ করবে না, শুধু শুনবে। আমার মনের দরজা খুলে গেল। যে দুলাভাইকে আমি শুধু দিদির স্বামী ভাবতাম, তাকে আমি নতুন করে চিনলাম। উনি তো রোবট নন, ওনারও কষ্ট হয়, ওনারও ভয় লাগে। আমি ওনার হাতের ওপর আমার হাত রাখলাম। শান্ত গলায় বললাম, দাদা তুমি ভেবো না, আমি আছি তো। দিদি সুস্থ হয়ে যাবে, চাকরিও ঠিক থাকবে। তুমি একা নও, আমরা সবাই তোমার সাথে আছি। সেদিন রাতে আমরা প্রায় ঘণ্টাখানেক কথা বলেছিলাম। মোমবাতির আলোয় বসে উনি ওনার ছোটবেলার কথা, বাবার মৃত্যুর পর ওনার সংগ্রামের কথা শেয়ার করেছিলেন। আমি শুধু শ্রোতা হয়েছিলাম। পরদিন সকালে জ্বরটা কমে গিয়েছিল সায়নদার, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছিল ওনার ব্যবহারে। সেই গুমোট ভাবটা আর ছিল না। উনি আমাকে দেখে হাসলেন। কালকের কফিটা দারুণ ছিল রিমি, থ্যাংক ইউ। আমিও হাসলাম। শুধু কফিটা নাকি কথাগুলো? উনি লজ্জিত হয়ে মাথা নিচু করলেন। সব কিছুর জন্য। তারপরের 1 মাস আমি দিদির বাড়িতে থাকলাম, কিন্তু সেই 1 মাসে আমি আর অতিথি ছিলাম না। আমি হয়ে উঠেছিলাম সেই সংসারের একজন দায়িত্বশীল সদস্য। সায়নদা আমাকে আর ছোট মানুষ ভাবতেন না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করতেন, রিমি, এটা করলে কেমন হয়? আমাদের মধ্যে এক সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো, যে সম্পর্কের ভিত্তি ছিল পারস্পরিক শ্রদ্ধা আর সেই ঝড়ের রাতের বিশ্বাস। আজ দিদির ফুটফুটে একটা মেয়ে হয়েছে, দিদিও সম্পূর্ণ সুস্থ। আমি আমার নিজের বাড়িতে ফিরে এসেছি, কিন্তু আজও যখন সায়নদার সাথে দেখা হয়, উনি হাসি মুখে জিজ্ঞেস করেন, কিরে, আমাদের ভুলে গেলি নাকি?
আমি মনে মনে ভাবি, ভুলে যাওয়া কি এতই সহজ? সেই রাতের ওই একটা বাক্য, তোমার উষ্ণতাটা আমার বড্ড প্রয়োজন, আমার দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দিয়েছিল। আমি শিখেছি মানুষের রাগ বা গাম্ভীর্যের আড়ালে অনেক সময় এক সমুদ্র কান্না লুকিয়ে থাকে। শুধু একটু উষ্ণতা, একটু সহমর্মিতা সেই পাথরকেও গলিয়ে দিতে পারে। বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব শক্ত দেখায়, কিন্তু ভেতর থেকে তারা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাদের একটু সময় দিন, একটু মন দিয়ে তাদের কথা শুনুন। হয়তো আপনার একটুখানি মানসিক উষ্ণতা তাদের নতুন করে বাঁচার শক্তি দেবে। আমার গল্পটা যদি আপনাদের হৃদয়ে একটুও জায়গা করে নেয়, তবে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরের গল্পে। ভালো থাকবেন।